ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সোমবার গত ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ ৩০ জন মারা যায়। নতুন শনাক্ত ৭ মাসে সর্বোচ্চ ২,৮০৯। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এর মধ্যে সরকারের ৫ হাসপাতালকে আবারও প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সরকার। সংক্রমণ বাড়ায় জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। মাঠ পর্যায়ে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযানও শুরু করেছে প্রশাসন। তবে ঝুঁকি বাড়লেও দেশের বাজার ও শপিং মলগুলোতে কোনো সচেতনতা নেই। গেল বছর জীবিকার তাগিদে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া হয় দোকানপাট। পরে করোনার প্রকোপ কিছুটা কমলে বাজার ও শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে আসে। এখনও শপিং মলগুলোতে জীবাণুনাশক চেম্বার থাকলেও তা অনেকটাই অকার্যকর। অনেক ক্ষেত্রেই মানা হয় না মাস্ক পরার বাধ্যবাধকতা। দোকানে ও ক্রেতার মধ্যে নেই করোনা সচেতনতা, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। স্বাস্থ্যবিধি একদম মানা হচ্ছে না, আমরা কেউ এই ব্যাপারে কোনো অ্যাটেনশনই নাই আমাদের। মার্চ আছে, আমি কাজ করতেছি তো কাজের জন্য লাগাচ্ছি না। ঝুঁকি তো অবশ্যই করিনি আসলে গরমে এই জন্য। বাড়ছে করোনা সংক্রমণ, যেটা আগেই বলেছে। দেশের বাজার ও শপিং মলগুলোতে এখনও স্বাস্থ্যবিধি মানায় রয়েছে অনীহা, ফলে ঝুঁকিও বাড়ছে কিন্তু করোনার। এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, আপনার কাছে কি খবর রয়েছে? কেমন দেখতে পাচ্ছেন রংপুরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মার্কেটগুলোর পরিস্থিতি? শুভ্র, রংপুরেও কিন্তু প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গতকালকেও কিন্তু 12 জন রংপুর সিটি কর্পোরেশনের আক্রান্ত হয়েছেন। এবং আপনি যে বিষয়টি বললেন, রংপুর নগরীতে প্রায় 1.5 শতাধিক বিপণী বিতান রয়েছে। এছাড়াও ছোট বড় মিলিয়ে প্রায় 4 থেকে 4.5 হাজার দোকান রয়েছে। এবং আমরা যে বিপণী বিতানগুলোর যে চিত্র দেখছি, আসলে স্বাস্থ্যবিধির যে বালাই সেটি কিন্তু কোনোভাবেই এখানে মানা হচ্ছে না। অনেকেই মাস্ক পরলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যারা ক্রেতা এবং বিক্রেতারা তারা কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরিধান করছেন না। এবং আরেকটি শঙ্কার বিষয় সেটি হলো যে মার্কেটগুলোর সামনে যে জীবাণুনাশক টানেল বসানো হয়েছিল, সেটি কিন্তু কোনো মার্কেটের সামনেই কিন্তু আর সেই জীবাণুনাশক টানেল নেই। এবং যেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দোকানগুলোতে আসলে হ্যান্ড স্যানিটাইজার কিংবা হাত ধোয়ার যে ব্যবস্থা, সেই বিষয়গুলো নিশ্চিত করা, সেটি কিন্তু আসলে কোনো বিপণী বিতান, কোনো দোকান কোথাও কিন্তু নেই। আপনি যে শোরুমের চিত্র দেখছেন, এখানেও কিন্তু দেখছেন কোনোভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং মিনিমাম যে দূরত্ব সেটি কিন্তু এখানে রক্ষা করা হচ্ছে না। এই একই চিত্র কিন্তু এখানকার যে 1.5 শতাধিক বিপণী বিতান রয়েছে, সব জায়গায় কিন্তু একইভাবে আসলে চলছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের অভিযান চালানো হলেও সেটি আসলে আদতে কতটুকু কাজে দিচ্ছে এই চিত্র দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন। আমরা দেখেছি যে এখানে আসলে প্রতিদিনই করোনা শনাক্তের হার বাড়লেও সেভাবে যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ক্ষেত্রে যে সাধারণ মানুষের যে সচেতনতা সেটি কিন্তু আমাদের লক্ষ্য করছি না। এবং মার্কেটগুলোতে যে আসলে আগের মতোই ভিড় দেখছি এবং জনজীবন খুবই স্বাভাবিক আমরা দেখছি। আমরা পেয়েছি রংপুর মহানগর দোকান মালিক সমিতির একজন নেতাকে। আসলে মার্কেটগুলোতে তো ভিড় বাড়ছে, করোনা সংক্রমণ বাড়ছে, আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মহানগর দোকান মালিক সমিতি। দীর্ঘদিন করোনার একটু ঠান্ডা থাকার কারণে মানুষ অসচেতন হয়ে গেছে, মাস্ক পরে নাই। এখন যেহেতু আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে রংপুরে 148টি সংগঠনকে এবং প্রতিটি বিপণী বিতানকে আমরা গণসচেতন করছি যে প্রতিটি কাস্টমার এবং দোকানদারকে মাস্ক পরার জন্য এবং প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখার জন্য এবং প্রতিটি মার্কেটে আবার পুনরায় ট্যানেল রাখার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা কয়েকটি মিটিং করেছি। এর মাধ্যমে গত কয়েকদিন থেকে রংপুরের প্রশাসনও মাস্ক পরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাস্ক পরতেছে। আমরাও বিভিন্ন জায়গায় প্রতিটি মার্কেটে মাস্ক পরার জন্য ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুভ্র, আপনাকে একটু আমি জানিয়ে রাখি, আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, সেখানে আমরা দেখছি যে শুধু সতর্ক করা হচ্ছে, সেভাবে জরিমানা করা হচ্ছে না। এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি তারাও মাঠে নেমেছে জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে। এবং স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে যে এই সচেতনতা যদি বাড়ানো না যায়, সেটি কিন্তু অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। তো সবকিছু মিলিয়ে বিভিন্ন আপনার কাছ থেকে আমি রংপুরের করোনা পরিস্থিতির কথা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নয়াপল্টন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল রহমান, আরিফুল ইসলাম। আপনার কাছে আমি যেটি জানবো যে রাজধানীর যেই
শপিং মলগুলো সেটির পরিস্থিতি নিশ্চয়ই আপনি দেখেছেন, সব মিলিয়ে একটু শুনবো আপনার কাছে আরিফুর রহমান। আচ্ছা রঞ্জন, আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে পল্টন চায়না টাউন, আর আমার ঠিক উল্টো পাশে রয়েছে পলওয়েল সুপার মার্কেট, আর আমার ডান পাশে রয়েছে সিটি হার্ট শপিং কমপ্লেক্স। এই তিনটি শপিং মলই আমি কিন্তু দেখেছি যে স্বাস্থ্যবিধির যে সতর্কতা, শপিং মলগুলোর পক্ষ থেকে যে সতর্কতা জারি করা ছিল, আমরা প্রথম যে ঢেউ আসছিল গত বছরে যেটি দেখেছিলাম, সেটি কিন্তু একেবারেই অনুপস্থিত। যারা মাস্ক পরেছেন তারা একেবারেই নিজস্ব সচেতনতা বোধের জায়গা থেকে পড়েছেন, সতর্কতা বোধের জায়গা থেকে পড়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি জারি করা হয়েছিল নো মাস্ক নো সার্ভিস, সেটি কিন্তু এখানে কার্যকর নয়। আপনি দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু এই শপিং মল থেকে লোকজন বেরিয়েছে, তাদের মাস্ক নেই, এবং অনেকেই আছে মাস্ক ছাড়াই কিন্তু অবলীলা এই শপিং মলে ঢুকে যাচ্ছেন। শুধু যে ক্রেতাদের কাছ থেকে এই অসতর্কতা সেটি কিন্তু না, এখানে যারা বিক্রেতা রয়েছেন এবং যারা এই শপিং মলগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং স্বাস্থ্যবিধি কার্যকর করার দায়িত্বে রয়েছেন, তাদের কাছেও কিন্তু আমরা ঢিলেঢালা ভাব দেখতে পাচ্ছি, এবং তাদের কাছেও মাস্ক আসলে খুব একটা ব্যবহার করছে না। এবং যারা মাস্ক পরছে তাদের বেশিরভাগ কিন্তু থুতনির নিচে মাস্কগুলো রয়েছে, তারা মাস্ক ঠিকঠাক মতো পরছে না, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এবং সেটির পক্ষ থেকে যেটি জারি করা হচ্ছিল যে নো মাস্ক নো সার্ভিস, সেটি হচ্ছে না। অবলীলায় শপিং মলগুলোতে দোকানগুলোতে ঢুকে যাচ্ছেন, কেনাকাটা করছেন, দরদাম করছেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মানা হচ্ছে না। এবং যদিও সরকারের পক্ষ থেকে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং আমি বেশ কয়েকটি শপিং মলের অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখনও সরকারের পক্ষ থেকে সেই ধরনের তৎপরতার প্রভাব এই শপিং মলগুলোতে এখন পর্যন্ত পৌঁছায়নি। সে কারণে সেই সতর্কতাগুলো আবারও এখন পর্যন্ত মানুষের মধ্যে পুনঃস্থাপন যেটি হবার কথা সেটি আসলে হয়নি। সেক্ষেত্রে তারা আশা করছেন যেহেতু আসলে ক্রেতারা সেইভাবে সচেতন না, সেটি যদি সরকারের পক্ষ থেকে আবারও অভিযান এই শপিং মলগুলোতে পরিচালনা করা হয়, সেই সাথে কাঁচা বাজারে পরিচালনা করা হয়, তাহলে হয়তো সতর্কতাগুলো আবারও পুনঃস্থাপিত হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি হয়তো আবারও কিছুটা মানা সম্ভব হবে। রঞ্জন, আরিফ এবং নিশাত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমরা খবরাখবর নিচ্ছিলাম করোনা সংক্রমণ, মার্কেটের স্বাস্থ্যবিধি এইসব নিয়ে। আর করোনা বাড়ছে, মার্কেটের সতর্কতা বাড়ছে কি, এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর সাবেক সভাপতি হেলাল উদ্দিন। জনাব হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত। আমি দেখছিলাম আমাদের প্রতিবেদকদের মাধ্যমে এবং আমাদের প্রতিবেদনেও দেখেছি যে আসলে কোথাওই আসলে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মাস্ক পরা হচ্ছে না। মানে গেল বছরের যে শিক্ষা, যে অভিজ্ঞতা, সেটি আসলে মাথায় রেখে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা একটু শুনবো আপনার কাছে, হেলাল উদ্দিন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত ডিবিসি কে ধন্যবাদ জানাই এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের রইল আমার সালাম। প্রথমত আপনি খেয়াল করেছেন, আমরা গত মে মাসে যখন দোকানপাট খুলে দিলাম, তখন কিন্তু আমরা একেবারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা কিন্তু দোকানপাট খুলে দিলাম, মার্কেট সমূহ খুলে দিলাম, এবং এরপরে কিন্তু পর্যায়ক্রমে সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমরা দেখলাম যে মৃত্যুর হারও কমে এসছে, সংক্রমণের হারও কমে এসছে। আমাদের ধারণা ছিল বোধহয় করোনাকে আমরা বিজয় করতে পেরেছি, এবং ইতিমধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনও মাননীয় প্রধানমন্ত্রী দেশে এনেছেন, এবং প্রায় 40-45 লক্ষ লোক ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছিল যে বোধহয় করোনাকে আমরা জয় করতে সক্ষম হচ্ছি। কিন্তু গত 15 দিন যাবৎ যা হচ্ছে তাতে করে আসলে একটা ভাবার চিন্তা, এবং যেটা আমি বলবো যে আমাদের এই মুহূর্তে যে সতর্ক না হই, এটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে বোধহয় যাচ্ছে। গতকালকে যে আমরা যে সংক্রমণের যে হার দেখলাম, প্রায় 2809 জন, এবং মৃত্যুর হারও দেখলাম প্রায় 30 জন। তো সব মিলিয়ে আমার মনে হয় আমাদের আবার সময় এসছে। আমি প্রথম অনুরোধ করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তারা যাতে প্রত্যেক মার্কেটে গত বছর আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে সেই আদলে যাতে আমরা ইতিমধ্যে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জেলা, আপনারা শুনেছেন একটু আগে আমাদের রংপুর জেলা দোকান সমিতির সাধারণ সম্পাদক উনি বলেছেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন মার্কেটে এবং বাজার সময়ে আমরা কিন্তু চিঠি পাঠিয়ে বলেছি পূর্বের ন্যায় যাতে আমরা স্যানিটাইজ করেন এবং মাস্কটা বাধ্যতামূলক করেন। আমরা যারা ব্যবসা করব, যারা কর্মচারী আছেন তারাও মাস্ক পরবেন এবং ক্রেতা সাধারণ মাস্ক পরবেন। যদি কোনো ক্রেতা সাধারণ মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে চায়, তাদের প্রবেশাধিকার আমরা নিষিদ্ধ ঘোষণা করব। এই কাজগুলো আমরা করছি, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের যে সহজীকরণ ভাব চলে এসছে, এটাকে কিন্তু আবার পুনরায় আনতে হলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় তারা মাস্ক বিতরণ করছেন। এখন আসলে মাস্ক বিতরণ, মাস্কটা যে পড়তে হবে, গত 1 বছর এটা কিন্তু আমরা রপ্ত করেছি এবং এটা আমরা মাথার মধ্যে নিয়েছি যে আমরা
শুনলাম আপনার কাছ থেকে সম্ভবত জি থেকে বেরোবেন তারা 2টি মাস্ক যদি রাখেন, কারণ এখন আমাদের গরম শুরু হয়েছে, কিছুক্ষণ হাঁটলে দেখা গেল যে একজন ঘামে ওই সমস্ত মাস্কটা ভিজে যায়, তখন কিন্তু সে ওই মাস্কটা ব্যবহার করতে পারে না। হেলালুদ্দিন, শ্বাস নিতে পারে না। আমি শুনলাম আপনার কাছ থেকে আপনার কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নিতে যাচ্ছেন, কিন্তু 15 দিন হয়ে গেল এখনো কিন্তু বেশিরভাগ মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে যে জীবাণুনাশক স্প্রে চেম্বারগুলোও নষ্ট, এবং আমরা আশা করি যে আপনাদের নির্দেশ অনুযায়ী সামনের দিনগুলোতে সেটি হবে। সেই বিষয়ে আসলে এই পরিস্থিতিতে আমি আরও একটু জানতে চাই, যেটা যে সংক্রমণ ঠেকাতে আপনাদের পক্ষ থেকে যা করবেন সেটি তো বললেনই, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কঠোর পদক্ষেপ বা সাধারণ ছুটির মতো কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে কিনা, সেই ব্যাপারে আপনি কি মনে করেন? সুযোগ নেই, কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যারা লকডাউন দিয়েছিলেন, যারা সাধারণ লকডাউন যারা দিয়েছিলেন, তারা সেখান থেকে খুব বেশি ফল পাননি। আসলে এই ভাইরাসটা যে খুব সহজে পৃথিবী থেকে চলে যাবে সেটা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন না, আমরা মনে করছি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি এটাকে প্রতিহত করার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু রপ্ত করতে হবে। অর্থাৎ আমি কোনো ক্রমে আমার হাত, নাক, মুখ, আমি আমার হাতটা নাকে, মুখে, চোখে আমি দিব না। আমি কিছুক্ষণ পর পর হাত ধুবো এবং আমরা মাস্ক আমরা ব্যবহার করব। এই 3-4টা জিনিস যদি আমরা করতে পারি, এবং ভ্যাকসিন যেটা এসছে আমরা সবাই ভ্যাকসিন নিব, হ্যাঁ, এবং দ্বিতীয় ডোজ আসছে সেটাও আমরা নিব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ এই মুহূর্তে খোলা নাই। কারণ আমরা যদি লকডাউনে যাই অথবা সাধারণ ছুটিতে যাই তাহলে এক ধরনের অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। এবং আমরা আপনি লক্ষ্য করেছেন যে আশেপাশের দেশের চাইতে আমাদের অর্থনীতি ভালো, আমাদের প্রত্যেকটি সূচক ভালো, বিকজ আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বলেন, তারা যথাযথ সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, এবং যথাযথ সিদ্ধান্তর কারণেই আমরা কিন্তু খুব অল্প দিয়ে অল্পের মধ্যে আমরা কিন্তু সেরে গেছি। এবং জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে হেলালুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে করোনাকালীন 13,000 কোটি টাকার বেশি গ্যাস ও বিদ্যুৎ বিল বকেয়া আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে নেটওয়ার্ক খাতের সঙ্গে আয়োজিত সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি স্ট্রেডার এক অনলাইন সেমিনারে নসরুল হামিদ দ্রুত বিল পরিশোধের তাগিদ দেন। সেমিনারে স্ট্রেডার অর্থায়নে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনের পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে তা জাতীয় গ্রিডে দেওয়ার কৌশল তুলে ধরা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা মানসম্মত বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেন। পরে মন্ত্রী বলেন, নেট মিটারিংয়ের মাধ্যমে শিল্প কারখানাগুলো তাদের বিদ্যুৎ ব্যয় কমাতে পারে, প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে সরবরাহ করে বাড়তি আয়ও করতে পারে। আরও জানান, করোনায় সংকটে পড়া পোশাক খাতের পাশে ছিল বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এখনও শিল্প কারখানাগুলোর কাছে 7,000 কোটি টাকার গ্যাস বিল ও 6,000 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে বলেও জানান তিনি। বলেন, বকেয়া বিল দ্রুত পরিশোধ না করলে বিতরণী সংস্থাগুলো সংকটে পড়বে। ফ্লাকচুয়েশনের কারণে আমাদের যে মেশিনারিজের যে ক্ষতি হয়, এই থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই জায়গাটায় উদ্যোগী হবেন। আমরাও কিন্তু খুব সহিষ্ণু অবস্থায় আছি। অনেকে আপনারা বিদ্যুতের বিল বাকি রাখছেন, অনেকে আপনারা গ্যাস বিল বাকি আছে। 6,000 কোটি টাকার মতো বিল বাকি বিদ্যুতের, আর প্রায় 7,000 কোটি টাকার মতো গ্যাস বিল বাকি। বেতন দিতে পারবে না প্রতিষ্ঠানগুলো যদি ঠিক মতো বিলগুলো না আসে। বছরে 4 মাস ভ্যাট দিতে চায়না লঞ্চ ও এসি গাড়ির মালিকরা। সকালে এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানিয়েছে এসব খাতের 3টি সংগঠন। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ভেসেলস অ্যাসোসিয়েশন ও লঞ্চ মালিক সমিতির নেতারা বলেন, অক্টোবর থেকে জানুয়ারি শীতের সময় লঞ্চের কেবিনে এসি বন্ধ থাকে। এরপরেও এই সময় 10% হারে ভ্যাট দিতে হয়। তাদের দাবি, আগামী বাজেটে বছরের 8 মাস ভ্যাট নেয়ার বিধান করা হোক অথবা ভ্যাট হার 2% নির্ধারণ করা হোক। একই দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, বাস ট্রাকে যে ধরনের টায়ার ব্যবহার করা হয় তার পুরোটাই আমদানি নির্ভর। এই খাতে দেশীয় শিল্পের সুরক্ষা দেওয়ার কোনো বিষয় নেই, তাই টায়ারের উপর আমদানি শুল্ক কমানোর দাবি তার। এই সেক্টর উদ্যোগতি দিন দিন ভালো হওয়ার থেকে আস্তে আস্তে এই সেক্টর ধ্বংস হওয়ার পথে। আমি আশা করি এই বিষয়গুলো আপনারা নজর দিবেন।
আমি ব্যাট সম্বন্ধে বলতে চাই 15% ব্যাট আমাদেরকে দিতে হচ্ছে, যেগুলো এসি বাস আছে, এসি বাসের প্যাসেঞ্জার প্রতি 15% ব্যাট আমাদেরকে দিতে হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 30% পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। তবে এর মধ্যে নগদ লভ্যাংশ কোনোভাবেই 15%-এর বেশি হওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই তথ্য। এছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনীয় কর্মসংস্থান রাখতে ব্যর্থ হয়ে ঘাটতি সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বাড়তি সময় নিয়েছে, তারা সম্পূর্ণ অর্থ সংস্থানের আগে কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ 5% বোনাস শেয়ার ঘোষণা করতে পারবে। এছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার 10%-এর বেশি, সেসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারবে না। আবার যেসব প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততার হার 10%-এর কম ও খেলাপি ঋণ 10%-এর বেশি, সেসব প্রতিষ্ঠানও শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এবারে এক নজরে দেখে নিচ্ছি ঢাকা পুঁজিবাজারের আজকের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি আজ শেয়ার বাজারের লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারের 3টি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসই এক্সের 25.46 বেড়ে সেটি দাঁড়িয়েছে 54,037 পয়েন্টে, এবং এরপরেই ডিএসইএস ইন্ডেক্স, যেটি সরিয়া ভিত্তিক সূচক, সেটি 5.76 বেড়ে দাঁড়িয়েছে 1241 পয়েন্টে। এবং এরপরে আমরা যেটি দেখছি যে বাছাই সূচক, যেটিকে বলা হয় ডিএস30, সেটি 11.24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2078 পয়েন্টে। এরপরে আমরা দেখে নেব যে মোট লেনদেন হয়েছে কত টাকা, সেটি আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের হিসেব অনুযায়ী 357 কোটি টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। এরপরে আমরা যেটি দেখব যে এখন পর্যন্ত শেয়ার বাজারে যে কটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বা হাতবদল হয়েছে, সেগুলোর মধ্যে দাম বেড়েছে 126টির, কমেছে 102টির এবং অপরিবর্তিত রয়েছে 110টি কোম্পানির। চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে সকাল থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় তেল সরবরাহ বন্ধ। শ্রমিক নেতারা জানান, গত 25 ফেব্রুয়ারি বাঘাবাড়ির তেল ডিপো থেকে 13,000 লিটার জ্বালানি তেল নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি লরি। বগুড়া শেরপুরে পৌঁছার পর ট্যাঙ্ক লরি থেকে 9,000 লিটার পেট্রোল ও ডিজেল চুরি হয়। পরে সেখান থেকে 4,500 লিটার ডিজেল সহ পরিত্যক্ত অবস্থায় ট্যাঙ্ক লরিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন ট্যাঙ্ক লরির মালিক। পরে আটক করা হয় চালক ও হেলপারকে। তবে চুরি যাওয়া তেল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরির তেল উদ্ধার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালার ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন নেতারা। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।